জাংকুক তের হাত ধরে বসে আছে জেনারেল ওয়ার্ডে। জাংকুক তে অজ্ঞান হয়ে যাওয়ার পর 1 মিনিটও লেট করেনি, ভাগ্যিস করেনি, আর একটু হলে হাইপোথার্মিয়া হয়ে যেত মেয়েটার। জাংকুক তের এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে তার কপালে হাত বোলাচ্ছে। এটা জাংকুকের দীর্ঘদিনের অভ্যেস। তবে তের ঘুম ভারী, তার কানের পাশে বোমা ফাটালেও তার ঘুম ভাঙবে কিনা সন্দেহ। আর সেখানে জাংকুকের হালকা আদুরে ভালোবাসাময় স্পর্শ তার ঘুম ভাঙাবে অসম্ভব। বিষয়টা ভাবতেই জাংকুকের হাসি পেল, মনে মনে বলল, তোর ওপর রাগ করে যে কোথাও হারিয়ে যাব সেটাও পারি না। তাহলে তোর এই কোমল চেহারাটা কিভাবে দেখবো আমি, বলতো? ভালো হয়ে ওঠ, আমি তোকে আর কখনো কিছু বলবো না। যা যেভাবে চলছে চলুক, আমার কিছু যায় আসে না। আমি শুধু তোর হাসি মুখটা দেখতে চাইতে। এইসব ভাবতে ভাবতে জাংকুক ঘুমিয়ে পড়ল। তের পরিবারকে জাংকুক খবর দেয়নি, শুনলে তারা চিন্তা করবে। তাছাড়া তের ভাই বাড়ি নেই, তার মায়ের হার্টের অসুখ। তাছাড়া সে তো আছে, যতক্ষণ জাংকুকের নিঃশ্বাস চলবে তার তেকে জাংকুক আগলে রাখবে। রাত তখন কত হবে কে জানে। তবে ওয়ার্ডের লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্ডে থাকা একমাত্র মেয়েটি ঘুমিয়ে পড়েছে পাশ ফিরে। মেয়েটি বোধহয় গর্ভবতী। ডাক্তার তাকে নানা ধরনের পরামর্শ দিচ্ছিল। সে যা হোক, প্রথমে মেয়েটি মহিলা ওয়ার্ডে জাংকুকের থাকা নিয়ে আপত্তি জানালেও তের প্রতি তার ব্যাকুলতা দেখে তার মন নরম হয়। জাংকুক চাইলে কেবিন নিতে পারত, তবে তে শতহোক মেয়ে, একা একটি মেয়ের সঙ্গে এক কেবিনে তার রাত কাটানো অনুচিত হবে বলে তার ধারণা হয়েছে, তাই এই ব্যবস্থা। সে যা হোক, জাংকুকের ঘুম যখন ভাঙে তখন তার চোখ পড়ে তের দিকে। মেয়েটা তার দিকে তাকিয়ে বসে আছে। কি অদ্ভুত, কখন মেয়েটা উঠলো খেয়াল করেনি তো সে। তার ঘুম তো খুব পাতলা, সামান্য নড়াচড়া তাকে সজাগ করে তোলে। ঠিক তখন জাংকুক খেয়াল করে তে জাংকুকের হাত শক্ত করে ধরে তার দিকে তাকিয়ে বসে আছে অশ্রু ভরা দৃষ্টিতে। জাংকুক বলে উঠল, কি হয়েছে তে, শরীর খারাপ লাগছে? ডক্টরকে ডাকি? তে মাথা নাড়িয়ে না করে। তবুও জাংকুক উঠে দাঁড়ালে তে জাংকুকের হাত টেনে ধরে বলে উঠল, আমি যদি তোকে বলি এই মুহূর্তে আমার তোকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তুই কি রাগ করবি? জাংকুক হতভম্ব হয়ে গেল। মেয়েটা ঘুম থেকে উঠে উল্টাপাল্টা বকছে নাকি? জাংকুক যখন এসব ভাবতে ব্যস্ত তখন তে একটা অদ্ভুত কাজ করলো। বেডে হাঁটু ভেঙে বসে 2 হাত বাচ্চাদের মতো জাংকুকের দিকে বাড়িয়ে দিল। চাঁদনি রাতের আলোয় সেই দৃশ্যটি মনে হলো জাংকুকের কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র মনের একটি রমণী তার সামনে দাঁড়িয়ে। জাংকুক এগিয়ে গেল তের দিকে। তে ডাকবে আর জাংকুক যাবে না, এমনটা কখনো হয়নি। শত রাগ, শত অভিমান, শত অব্যক্ত কথার মাঝেও তে যদি তাকে ডাকে, জাংকুক ছুটে যাবে প্রতিবার। জাংকুক এগিয়ে গেলে তে ঝাঁপিয়ে পড়ল জাংকুকের ওপর। কি অদ্ভুত, জাংকুকের হৃদয়ে জ্বলতে থাকা দহন যেন নিমিষে নিভিয়ে দিল এই নারীটি। আচ্ছা, এটা তো প্রথমবার তে তাকে জড়িয়ে ধরেনি, তাহলে এটা আলাদা কিভাবে? তখন জাংকুক অনুভব করে তার প্রিয়সী কাঁদছে। কাঁদতে কাঁদতে তে বলে উঠল, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, এতদিনও করিনি, আজও করিনি। বিশ্বাস কর, গাড়িটা কখন এসেছে আমি জানি না। আমার পা চলছিল না, শরীরটা কেমন ক্লান্ত লাগছিল। জাংকুক, আমাকে ক্ষমা করে দে। জাংকুক তের চুলে হাত বুলিয়ে বলে, কাঁদিস না, শরীর খারাপ করবে, তখন আমাকে দৌড়াতে হবে ডক্টরের কাছে। শোন, চুপ কর, এতদিন চুপ করেই ছিলাম তে, তাই তো তোকে হারাতে বসেছিলাম সেদিন। তারপর আজ আসলে দোষ আমার, আমি কখনো তোকে পরিষ্কার করে কিচ্ছু বলিনি। জাংকুক আরো কিছু বলতে চেয়েছিল, পারল না। তে জাংকুকের ঠোঁটের ওপর হাত রেখে দাঁতে দাঁত চেপে চোখের কোণে পানি জমিয়ে বলে উঠল, বেশি কথা বলিস কেন? এত যখন কথা বলতে পারিস, এতদিন বলতে পারলি না কেন? ভুল হয়েছে আমার। সবসময় এমন করবি না, কখনো তো আমাকে বকে বলে দিতে পারতি তে, এসব করবি না, অধিকার খাটাতে পারতি না? বল, ভয় হতো যে। কিন্তু এখন কি? এখন তো তোর জিএফ আছে, যা তুই তোর জিএফ এর কাছে যা, যা বলছি। এখন আমার কাছে কি? কেন আমার উপরে এত অধিকার খাটাচ্ছিস এখন? এখন তোর ভয় করছে না? কথাটা বলেতে অভিমান অভিযোগ ভরা দৃষ্টিতে তাকালো জাংকুকের দিকে। তাকে আলতো ধাক্কায় কিছুটা সরিয়ে দিল নিজের কাছ থেকে। জাংকুক উদাস কণ্ঠে বলল, সত্যি চলে যাব? জাংকুকের চোখে মুখে হতাশা। এমন সময় ওয়ার্ডের অপর প্রান্তে ঘুমন্ত মেয়েটি বলে উঠল, তোমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে 8 ঘন্টা মেয়েদের মতো ঝগড়া করেছে এই ওয়ার্ডে থাকার জন্য। এখন এসব বাদ দিয়ে বাইরে গিয়ে সব মেটাও,
কাল আমার অনেক এনার্জি দরকার, বুঝলে? যাও তো। মেয়েটির কথা শুনে তে এবং জাংকুক দুজনেই থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো। তারপর কোনো মতে সেখান থেকে বেরিয়ে দুজনে হেসে গড়াগড়ি খেলো। হাসতে হাসতে পুরোনো দিনের মতো একে অন্যের ওপর গড়িয়ে পড়লে তে বলে উঠল, এই, তুই ওই মেয়েটিকে কি বলেছিস? "উম, আমি কিছু বলিনি, সে সবটা নিজেই অ্যাজিউম করে নিয়েছে।" তে জাংকুকের দিকে সরু দৃষ্টিতে তাকালে জাংকুক আবারও বলে ওঠে, গড সোয়ার, আমি কিছু বলিনি। উম, হয়তো বলেছিলাম তুই আমার গার্লফ্রেন্ড, ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে অসুখ বাঁধিয়েছিস, এরকম টাইপ কিছু হয়তো আর কি। বাট আমি সিরিয়াসলি বলিনি। তোর না লিসা আছে, এখানে আমাকে গার্লফ্রেন্ড বলতে লজ্জা করলো না? আর তখন কে যেন বলেছিল, আমাদের পথ আলাদা, আমার শান্তি চাই। এখন এখানে কি করছিস? এখানে কি শান্তির ভান্ডার নিয়ে আমি বসে আছি? যা বলছি। তে গাল ফুলিয়ে চলে যেতে নিলে জাংকুক তের হাত ধরে তাকে হ্যাচকা টানে নিজের দিকে টেনে এনে বলে, আমার কোনো লিসা টিসার সঙ্গে কোনো কিছুই নেই। সেই হাই স্কুল থেকে বোঝানোর চেষ্টা করছি, তুই কবে বুঝবি? আমার শান্তি একমাত্র তোর সঙ্গে। এবার ছেড়ে যাওয়ার আগে আমাকে মেরে যা। এই কষ্ট, এই যন্ত্রণা আমি আর নিতে পারবো না। সত্যি বলছি তে, মেরে যা আমাকে যদি চলে যেতে চাস। তে জাঙ্গকের দিকে তাকিয়ে থাকলো। তার চোখে মুখে অদ্ভুত ছায়া, যে ছায়া ভালোবাসার, যে ছায়া প্রিয় মানুষকে কাছে পাওয়ার। জাঙ্কুক তের দিকে এগিয়ে যেতেই তে যে কাজটা করে তাতে জাঙ্কুক অবাকের তে প্রথমে হতভম্ব হলেও জাঙ্কুকের স্পর্শে সাড়া দিতে শুরু করে। কিছু মুহূর্ত ওদের এভাবেই কেটে গেল। এক সময় জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলে উঠল, এবার আর কোথাও যেতে দেব না তোকে। তের নিঃশ্বাস আটকে গিয়েছিল। সে হাঁপাতে হাঁপাতে জাঙ্কুকের বুকে ধূপধাপ মেরে রাগে বিস্ফারিত কণ্ঠে বলে উঠল, বেটা ফাজিল, খরগোশের বাচ্চা, হনুমান, আরেকটু হলে আমার নিঃশ্বাস আটকে যেত। কথাটা বলে তে জাঙ্কুককে আরো কয়েকবার ধূপধাপ মারতে থাকে। একসময় জাঙ্কুক তের হাত ধরে বলে ওঠে, থাম, যেখানে তুই থাকিস সেখানে আর কত মারবি? একটু দয়া মায়া নেই তোর মনে? নেই দয়া মায়া আমার, তা তোকে দেখেই বোঝা যায়। না হলে এখন আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাতি কেন? আবার কি করলাম? এখনো সে চিরপ্রতীক্ষিত তিনটি শব্দ তো শুনলাম না। শুনবিও না বেটা খরগোশ। তোর সাহস কিভাবে হয় আমার নিঃশ্বাস রীতিমতো আটকে ফেলে দাঁত বের করে ওই কথা বলার? কথাটা বলে তে কেবিনের দিকে এগোতে থাকে। বেচারা জাঙ্কুক পান সম্মুখে সেখানেই দাঁড়িয়ে থাকলো। সত্যি তেমনটা করা উচিত হয়নি তার। তেকে এতটা কাছাকাছি পেয়ে নিজের মনের যুদ্ধে হেরে গিয়েছিল সে যেন। জাঙ্কুকের সমস্ত আবেগ ভালোবাসা যেন তেকে দেখাতে মরিয়া হয়ে উঠেছিল জাঙ্কুক। জাঙ্কুক এসব ভাবছিল তখন তে আবার জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালে সে বলে উঠল, কিছু বলবি? দেখ, আমার হাতটা ফুলে গিয়েছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে কথাটা বললে জাঙ্কুক তৎক্ষণাৎ তের হাতের দিকে বিচলিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তবে কই, তেমন তো কিছু না। এমন সময় জাঙ্কুকের কানে সেই চিরপ্রতীক্ষিত তিনটি শব্দ যেন ভেসে এলো তার প্রিয়সীর কণ্ঠে, আই লাভ ইউ খরগোশ। জাঙ্কুক তের দিকে চোখ বড় বড় করে তাকালে তে লজ্জা পেয়ে যায়। এটাই হলো এই ছেলের সমস্যা, কিছু বললে চোখ বের করে হা করে তাকিয়ে থাকে। জাঙ্কুক বলে উঠল, আবার বলতো। আর পারবো না, প্লিজ তে, আবার বল, কথা দিচ্ছি জীবনে আর কখনো তোর কাছে কিচ্ছু চাইবো না। তে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো। তারপর আমতা আমতা করে বলে উঠলো, আমি তোকে ভালোবাসি বলদ। কথাটা বলা মাত্রই তে জাঙ্কুকের হাত ছাড়িয়ে দৌড়ে পালায় কেবিনের ভেতর। জাঙ্কুক ভেতরে কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকলো। পুরো বিষয়টা তার মাথায় প্রসেস হতেই আনন্দে তার সারা দেহ শিহরণ বয়ে গেল। জাঙ্কুক নিজের হার্টবিট শুনতে পাচ্ছে। জাঙ্কুক কোনো মতে হাতড়ে হাতড়ে একটা জায়গায় বসে পড়ল। এদিকে তের অবস্থা জাঙ্কুকের থেকে যে খুব একটা ভালো তেমনটা নয়। তের হার্টবিট যেন বাড়ছে, বেড়েই চলছে। তের হার্ট যেন বেরিয়ে পড়তে চাইছে তার উত্তেজনায়। জাঙ্কুকের ওই চোখ জোড়া আজও একই রকম রয়ে গিয়েছে। তে সেই চোখ জোড়ার দিকে তাকালে আজও লজ্জায় গুটিয়ে যায়। আগে বুঝতে পারতো না এর কারণ, তবে এখন বেশ বুঝতে পারছে। বিষয়টা ভাবতেই তের মনের মাঝে কেমন অদ্ভুত দুমড়ে মুচড়ে উঠল। সেই রাতটা দুজনের নির্ঘুম কাটালো। কারো চোখে এক বিন্দু নিদ্রা আসেনি। ভোরের দিকে তের অবশ্য ঘুম এসেছিল, কিন্তু তা টিকলো না খুব বেশিক্ষণ। তের ঘুম ভাঙলো কারো তীব্র ঝড়গা ঝামেলার কণ্ঠে।
ঘুম থেকে ধরপড় করে উঠে তাকিয়ে দেখলো তার সামনে জাঙ্কুক হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে, আর অন্য পাশের বেডের মেয়েটি তার গাল ফুলিয়ে বসে আছে তীব্র অগ্নি দৃষ্টিতে তাকিয়ে অন্য একটি ছেলের দিকে। ছেলেটিকে তে আগে কখনো দেখেনি, তবে তার গায়ে ডাক্তারের অ্যাপ্রন পরা। তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি তীব্র রাগ আর অভিমান নিয়ে বলে উঠল, তুমি এই কাজটা করতে পারলে আয়ু? জানো সারা রাত তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, আর তুমি কি না আমার হাসপাতালে এসে বসে আছো? তুমি কথা বলবে না? তুমি কিছুই না জেনে আমাকে বকলে কেন? আমি না হয় ভুল করে একটু তেঁতুল খেয়ে ফেলেছি, এই সময় তো ওইসব খেতে ইচ্ছে করবেই। তুমি ভুল করে খাওনি, ইচ্ছে করে খেয়েছো, পুরো আধ বয়াম তেঁতুল খেয়ে ফেলেছো। আচ্ছা বলো তো, এই তেঁতুল জিনিসটা তোমাকে কে এনে দিল? তোমার প্রেশার কম, তার উপরে রক্তও কম, এই সময়তে তুমি কোন সাহসে তেঁতুল খেলে বলো তো? তোমাকে বলেছিলাম তুমিই বাচ্চা, আরেকটা প্রাণ বড় করার যোগ্যতা এখনো আমার হয়নি, তাই তো ডাক্তার সাহেব? কিন্তু এই প্রাণটার কি দোষ জিহব? ও তো বলেনি আমাকে আনো পৃথিবীতে, আমরা এনেছি। তাহলে দায়িত্ব পালন করো না আয়ু। আর প্লিজ আমাকে এভাবে ভয় পাইয়ে দিও না। আমার মাথায় কত আজেবাজে খেয়াল এসেছে জানো? সেই স্কুল লাইফ থেকে তুমি আমাকে এভাবে ভয় দেখাচ্ছ। এবার আয়ু রেগে বিছানার উপর দাঁড়িয়ে জিহবের কলার চেপে বলে উঠলো, এই বেটা, তোকে আমি বলেছিলাম আমাকে বিয়ে কর, নাকি আমি বলেছিলাম আমাকে ভালোবাস, আদর কর? সব তুই নিজের ইচ্ছেতে করেছিস, এখন সামলা আমাদের। আর একটা কথা যদি বলেছিস তোর নাক ফাটিয়ে দেবো আমি। জিহব হতভম্ব দৃষ্টিতে তাকালো, তারপর নিজেকে সামনে আয়ুকে বিছানায় শান্ত করে বসিয়ে বলে উঠলো, ওকে ওকে, কুল ডাউন মাই ডিয়ার ওয়াইফ। এত উত্তেজনা তোমাদের জন্য ভালো না। তোর জন্য সব হয়েছে জিহবের বাচ্চা। হ্যাঁ 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 আমি জানি, আর তোমার একটু ভুল হয়েছে মাই ডিয়ার ডার্লিং, আমার বাচ্চা তো তোমার পেটে যান। জিহবের এমন কথা শুনে আয়ু চোখ বড় বড় করে তার দিকে তাকালে জিহব চুপ করে যায়। জাঙ্কুক এতক্ষণ সবটা দেখছিল, এবার সে চোখ ফিরে তাকালো তের দিকে। ওদের কথায় যা বুঝতে পারলো জাঙ্কুক তার কপালেও এসব নাচছে। তে যেন জাঙ্কুকের এসব কথা বুঝতে পারলো। সে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, ভেবে দেখ, এখনো সময় আছে। যা হওয়ার হয়ে গিয়েছে, আরো আগে দেখলে হয়তো পালাতে পারতাম। কি বললি তুই খরগোশ? কিছু না। কথাটা বলে জাঙ্কুক তের ডিসচার্জ হওয়ার কাগজপত্র আনতে চলে গেলে আয়ু তের দিকে তাকিয়ে বলে উঠল, দেখেছো তো আমার হাল? তুমি সাবধানে থেকো, না হলে কিন্তু তোমাকে এভাবে নাজেহাল করে ফেলবে। না পারবে খেতে, না পারবে হাঁটতে, সারাক্ষণ বকবক শুনতে হবে, জ্ঞান শুনতে হবে। তোমারটা আবার ডাক্তার নাকি? তে হেসে বলে উঠল, না, সে ডাক্তার না, সে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে। বেঁচে গিয়েছো? তে কিছু বলে না। তে আর কিছু বলে না। আয়ু তাদের থেকে খুব একটা বড় হবে না, 2-4 বছরের হবে বড়। দুজনে কথা বলতে থাকলো। একটা সময় আয়ু তেকে জানালো ওরা ছোটবেলা থেকে বন্ধু, বলা যায় বেস্ট ফ্রেন্ড। জিহব আয়ুকে প্রপোজ করে। আয়ু প্রথমে শিওর না থাকলো, কিছুদিনের দূরত্বে বুঝতে পারে জিহবকে ছাড়া তার জীবন অচল প্রায়। তে বুঝতে পারে এদের অবস্থা তাদের মতনই অনেকটা। অন্যদিকে জিহব আর জাঙ্কুকের মাঝেও বন্ধুত্ব হয়ে যায় রিসেপশনে। আয়ু মাঝে মধ্যেই ঝগড়া করে উধাও হয়ে যায়, তখন জিহব সারা শহর খুঁজে থাকে। আয়ু এক একবার এক এক জায়গায় লুকিয়ে পড়ে, তাই জিহবের নির্দিষ্ট কোনো ধারণা থাকে না। আয়ু প্রতিবার কিভাবে যেন নতুন নতুন জায়গা খুঁজে বের করে জিহব থেকে লুকিয়ে থাকার। জিহব প্রতিবারই এভাবে নাস্তানাবুদ হয় আয়ুর কাছে, তবে মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে। তাই তো আয়ুর এমন ছেলে মানুষগুলো জিহব মানিয়ে নেয় আনন্দের সঙ্গে। জাঙ্কুক বসে আছে গাড়িতে, গাড়ি চলছে তার আপন গতিতে, দুজনের মাঝেই গভীর নীরবতা। এমন সময় নীরবতা ভেঙে তে বলে উঠলো, তো কি ভাবলি তুই? কি ভাববো? তুই পড়াশোনার জন্য অ্যাব্রোডে যাবি নাকি এখানেতেই? জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকলো, তারপর তের দিকে তাকিয়ে থেকেই বলে উঠলো, আমাকে দেখে কি মনে হয় তোর? এত কিছুর পর আমি ছাগলের মতো তোকে ফেলে চলে যাব? এতটাই বলদ পেয়েছিস আমাকে? কিন্তু তোর পড়াশোনা? কোরিয়াতে থেকে পড়াশোনা হচ্ছে না সকলের, আমারও হবে, কিন্তু তোকে ছাড়তে পারবো না, কখনো না, কোনোদিনও না। এতদিনের দূরত্বে আমি মরে যাব। যদি আমি ছেড়ে চলে যাই? কোথায় যাবি? তে কিছু বলতে পারে না। সত্যি জাঙ্কুককে ছাড়া তার যাওয়ার পথ সে নিজেই বন্ধ করে ফেলেছে। জাঙ্কুক এবার তের দিকে এগিয়ে বলে উঠলো, তুই যেখানেই যাস না কেন, ছায়ার মতো তোর পিছু আমি চলে যাব, আর কখনো ছাড়তে পারবো না তোকে। তে, উইল ইউ ম্যারি মি?